ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘোষ ক্লিয়ার্স। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নিউ হরর পডকাস্টে। তো আজকের ঘটনা সৌভিকের স্যারের সঙ্গে কিছু ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আজকেও শেয়ার করতে চলেছে। তো আজকের ঘটনা স্টার্ট করা যাক। ওয়েলকাম সৌভিক, তো কেমন আছিস? শরীর তো ভালোই আছে, কিন্তু কাল থেকে তো দেখছিস কিরকম মেকানিক্যাল গ্লিচ আসছে, প্রচুর কাণ্ড হচ্ছে ভাই। কোনো অ্যাপ কাজই করছে না, মাঝে মধ্যে ল্যাপটপে নেব ভিডিও গুলো দেখছিস তো মানে মাঝখানে অফ হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। আবার ল্যাপটপে নেব তো হঠাৎ করে কি সব হয়ে যাচ্ছে, ব্লুটুথ কাজ করছে না, এটা কি করে হয় ভাই? অদ্ভুত বলিস। যাই হোক, আজকে আমরা তো আজকের ঘটনা স্টার্ট করা যাক। তো তোর স্যারের সাথে বা স্যারের ফ্যামিলির সাথে কিছু ঘটনা, কিছু দিল্লিতে কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল? বেসিক্যালি স্যারের বউয়ের সাথে স্টার্ট কর। ওয়াইফের সাথে। তো এবার ঘটনাটা হচ্ছে কি যে তো এটা হচ্ছে মানে স্যারের তো পরিচয় আমাদের সাথে মানে 2000 তুই তো বললি তুই যখন বর্ধমানে ছিলিস। তো 2018 টাইম থেকে, কিন্তু এই ঘটনাগুলো ঘটে 2000 মানে 21-22 ওই টাইমে, প্রিসাইজলি 22-এ। তো কি ঘটনা হয়, দিল্লিতে একটা জায়গা আছে, ওখানে তো ওই জায়গাটার নাম বলি, ফিরোজ শাহ বলে নাই তো পাওয়া যাবে, ফিরোজ শাহ কোটলা ফোর্ট, ফিরোজ শাহ কোটলা ফোর্ট দিল্লিতে আছে। তো ওটা এমনি নাম খারাপ খুব, যে ওটা সবাই বলে যে হন্টেড জায়গায়, হন্টেড আছে, জিন আছে ওখানে অনেক নাকি, এরকম অনেক কিছুই বলে। তো ওইগুলো পরে আসা যাক, স্টার্ট কর। এবার ঘটনাটা হচ্ছে কি যে স্যাররা ওখানে ঘুরতে যায়, মানে টুরিস্ট অনেক ওখানে যায়। আচ্ছা। কিন্তু ওভাবে দিন থেকে রাত অব্দি কখনো টুরিস্ট মানে ফটোশুট করে না, বা সব জায়গাতে যাওয়াও মানা, ওখানে সব জায়গাতে যাওয়া যায় না। তুই যদি এবার পারমিশন না নিয়ে লুকিয়ে চড়িয়ে ঢুকে যাস তো একরকম হয়। এবার স্যারদের সাথে গিয়েছিল একজন ফটোগ্রাফার, কারণ সামনেই ছিল স্যারের বিয়ে, ফটোশুট হবে, প্রি ওয়েডিং তো এবার সেখানে বহু ফটো তোলা হচ্ছে। তো দুপুর বিকেল অব্দি স্যারও ওদের সাথে ঘুরে ঘুরে ফটোশুট করে। বিকেলের পর স্যার হাঁপিয়ে যায়, স্যার বলে আমি একটু বসি, তোমরা ফটোগুলো, মানে আরো দু একজন ছিল তার সাথে, মানে ফটোগ্রাফার ছিল, একটা ছেলে ছিল, আর সম্ভবত ওর একজন বান্ধবীও ছিল এই স্যারের বউয়ের। তো ওরা ঘুরে ঘুরে ফটোশুট করছিল। তো এবার সব জায়গাতে যাওয়া যায় না, যেমন বললাম। তো ওরা ওটা ফোটে যেখানে পেরেছে সেখানে গিয়ে ফটোশুট করেছে। তো একটা জায়গা আছে, সেই জায়গাটা একটু ভাঙা মতো, তো তার নিচে কিছু একটা সামথিং ভালো ভিউ আসছিল পিছনে, ন্যাচারাল সিনারি টাইপের। তো ওখানে ফটোগ্রাফার বলে যে আপনি চলুন ওখানে ফটোশুট করি। তো সেখানে কিছু পিকচার ক্লিক করা হয়, তারপর সব শেষ হয়ে যায়, ওরা চলে আসে রাত না, ঠিক সন্ধ্যের দিকে। আচ্ছা, বিকেল সন্ধ্যে ওই টাইমে। এবার ঘটনাটা কি হয় যে ওরা ফিরে চলে আসে। ও দিল্লিতে কেন গিয়েছিল, ওখানে ছিল ওদের কোনো রিলেটিভের বাড়ি, স্যারের বউয়ের কোনো রিলেটিভের বাড়ি, মাসির বাড়ি বা পিসির বাড়ি সামথিং। তো সেই জন্য ওখানে গেছে। তো তাও ওইসব কাজ হয়ে যায়, ওরা ফিরে চলে আসে। ফিরে আসার পর মানে সেরকম তো ওর সাথে বিশেষ কিছু হয় না, কিছুদিন পর থেকে জিনিসগুলো শুরু হয়। তো স্যার তখন বর্ধমানে চাকরি করতো না, স্যার চাকরি করতো অন্য জায়গায় একটা। আর স্যারের কিছু কাজের জন্য ব্যাঙ্গালোর যেতে হয় স্যারকে, মানে ট্রান্সফারেবল টাইপের চাকরি, বুঝতে পারছিস তো, মানে কখনো পুনে যেতে হচ্ছে, কখনো ব্যাঙ্গালোর, কখনো হায়দ্রাবাদ, এরকম। তো স্যারকে তখন প্রায় 15 দিনের জন্য যেতে হয় ব্যাঙ্গালোরে। তো 15 দিনের জন্য ব্যাঙ্গালোর গিয়েছে। এবার সবাই জানে কিন্তু সেসব ঘটনা, এমন নয় যে কাউকে না বলে যেতে হয়েছে, তো বাড়িতে সবাই সব জানতো। তো স্যারের চলে যাওয়ার 2 দিন পর স্যারকে ওই মেয়েটা, টিপ স্যারের বউ, ফোন করে বলে যে হ্যাঁ তুই যে বললি চলে যাবি, তো তুই তো এখানেই আছিস। বলছে তোকে দেখতে পেলাম রাস্তায়, মানে আমাদের বাড়ির কাছে দেখতে পেলাম, তুই যে বললি ওখানে চলে যাবি। এবার স্যার কিন্তু ওখানেই আছে, স্যার কিন্তু এখানে নেই। ও কি করে দেখতে পেলো? এটা হচ্ছে সত্যি বড় কথা। তো এবার ঘটনাটা হচ্ছে কি যে, তো স্যার তো ওকে কনভিন্স করছে যে না আমি তো ব্যাঙ্গালোরেই আছি, ফটো পাঠাতে পারি, এখানে আমি কাজে এসেছি, আমার এখানে কোম্পানির ক্লায়েন্টের সঙ্গে মিটিং চলছে এমনকি। তো কিছুতেই বিশ্বাস করছে না, বলছে আমি সামনে দেখলাম। এবার কিছুদিন পর কি হয় যে ওর রিপ্লাইগুলো না কিরকম কোল্ড আসতে থাকে, মানে ও যেমন খুব বেশি কথা বলতো সবকিছু নিয়ে, সেই মেলোড্রামাটিক টাইপের, মানে বুঝতে পারছিস তো, মানে খুব বেশি কথা বলে এরকম আর কি। কিছুদিন পর থেকে কি ফোন করছে, তো ফোনে মানে 2-1 কথা বলে ফোন রেখে দিচ্ছে, মেসেজ করছে তো 2-1 ওয়ার্ড লিখে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ এরকম কথা বলছে, তো বলছে এরকম
যে হ্যাঁ ঠিক আছে এই ওই জানতেন, মানে ইগনোর টাইপের। ইগনোর টাইপেরও না, মানে কোল্ড রিপ্লাই, মানে রিসিভ করছে বাট রিপ্লাইগুলো আগের মতো নয়, একটু কোল্ড টাইপের, মানে মনে হচ্ছে একটু অন্য ধরনের, বুঝতে পারছিস তো। এবার তার মধ্যে কি হয়, দুদিন পর না এই ওরা একটা রেস্টুরেন্টে মানে গিয়েছে, স্যারের এক মানে পরিচিত সামথিং, অতীশ বা অতীন বলে নাম ছেলেটার। তো মানে একটা টেবিলে বসেছে, বসে ওকে ফোন করেছে এই স্যারকে, স্যার তখন ব্যাঙ্গালোরে। তো স্যারকে ফোন করে বলছে যে এরকম প্রকাশ দা, তো তোমার তো তুমি বললে ব্যাঙ্গালোরে আছো, তুমি তো আমার এই 4টে সিট আগে তোমার বউয়ের সাথে বসে আছো, কফি খাচ্ছ। স্যার বলে কি বলছিস অদিন, মানে অদিন কিন্তু মজা করার ছিল না, এমনি ও কোথায় ছিল, মানে ওখানেই ছিল? ওখানে দুজনেই বসে আছে, সামনাসামনি টেবিল তো এরকম, সামনাসামনি দুজনে বসে কফি খাচ্ছে কোনো একটা ক্যাফেতে। তো ওই ক্যাফেতে 4টে সিট পিছনে ওই স্যারের বন্ধু বসে আছে। তো বলছে যে স্যার এরকম খুব রেগে যায় যে আরে এই সময় মজা করছিস, আমি ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ ব্যস্ত। স্যার ভাবছে হয়তো কোনো কারণে মজা করছে, যদিও করে না, খুব সিরিয়াস ছেলে। তো শেষ ও বলে ঠিক আছে আমি তোকে ফটো দেখাচ্ছি, তুই দাঁড়িয়ে যা, আমি তোকে ফটোই দেখিয়ে দিচ্ছি। তো ফটো তুলতে যায়, দেখে মেয়েটার ফটো আসছে, কিন্তু ও যে সামনে দেখতে পাচ্ছে ও বসে আছে তার ফটো আসছে না পিকচারে। এটা কি করে পসিবল? ও ভিডিও চেষ্টা করে, ফটোর চেষ্টা করে, কিছুতে কিছু, ওর ফটোটা কিন্তু আসছে না। এবার কিন্তু ও কমপ্লিটলি সেম দেখতে, ওই স্যারের, প্রকাশ স্যারের মতো সেম দেখতে, একই রকম, মানে একই রকম দাড়ি স্টাইল, একই রকম মুখ, একই রকম মুখের প্যাটার্ন, একই রকম একটা টুপি পরতো সেটাও একই রকম, মানে একদম সেম টু সেম দেখতে, টিটো কপি বলো না ভাই, পুরো কপি পেস্ট ওরকম। তো স্যার বলছে তো তুই ফটো দেখা, তুই বলছিস তোর সামনে বসে আছিস, তুই ফটো দেখা আমাকে। তো ও তো দেখে খুব স্টান্ট হয়ে যায় যে পিকচার নেওয়া যাচ্ছে না, হচ্ছে না, অথচ আমি চোখের সামনে দেখছি। তো তখন কি হয়, ও বলে ঠিক আছে, ও কিছু আঁচ করতে পারে, অত নিজে বলে ঠিক আছে আমি ফোনটা রাখছি, কিছুক্ষণ পর এসে আমি তোর সাথে কথা বলছি। তখনই কি হয়, ও না এরকম করে পিছিয়ে চলে যেতে যায়, মানে ওখান থেকে বেরিয়ে যেতে যায় ক্যাফে থেকে বন্ধুটা। হ্যাঁ, তো কি হয় তখন ওই যে বসেছিল, যে ওর সে মতো সেম দেখতে প্রকাশদার মতো, ও পিছনে ঘুরে তাকায় ওর দিকে, পুরো চোখে চোখ রেখে ওর দিকে তাকায়, জাস্ট এভাবে একটা হাসে, কোল্ড একটা স্মাইল দেয়। তো ও দেখে আরো ভয় পেয়ে যায় যে ভাই কি হচ্ছে, চোখে ভুল দেখছি না, আমার শরীর খারাপ নাকি, দৌড়ে তো ব্যাঙ্গালোরে বললি, ও আবার ব্যাঙ্গালোরে কি করে? এবার ওখানে বেরিয়ে যেত, মানে এতটা তো শুনলি যে সামনে বসেছিল কফি খাচ্ছিল, ওর সঙ্গে ওর বউ ছিল, ও বেরিয়ে যেতে যায়। এবার বেরিয়ে গিয়ে ও গাড়ি নিয়ে জাস্ট যাচ্ছে, তো রাস্তাতে বেশি জোরে গাড়ি চালাচ্ছিল না, কি হয়েছিল, ও ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে দেয়। বন্ধুটা ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে দেয়, ওখানেই ও পুরো অজ্ঞান হয়ে যায়। পরে মানে ওই ফোন, মানে যেহেতু লাস্ট কল ওই প্রকাশ দাকে করেছিল, লাস্ট কল তো স্যারকে করেছিল, তো একজন রাস্তাতে একজন যে স্যারকে ফোন করে, যে বলে হ্যাঁ আপনি কে, ওর কি কোনো রিলেটিভ, ও এরকম ধাক্কা লেগে গিয়েছে ডিভাইডারে, ও উল্টে মানে পড়ে আছে রাস্তায়, অজ্ঞান হয়ে গিয়েছে, রক্ত বেরোচ্ছে, তো আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। হঠাৎ ডিভাইডারে ধাক্কা, হঠাৎ, এবার বেশি জোরে গাড়ি চালাচ্ছিল, মানে ওরা হয়তো বলছে কন্ট্রোল করতে পারেনি, ব্রেক ফেল বা সামথিং কিছু হতে পারে সেটা। তো এবার এইসব ঘটনা ঘটছে, তো হসপিটালে নিয়ে গিয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর মানে এমন খারাপ অবস্থা, এত ইনজুরি বডিতে, আইসিইউতে পৌঁছে যায়। আইসিইউতে পৌঁছে যায় কি হিউজ ব্লাড লস হয়েছিল নাকি? ব্লাড লস, কিছু বোন ভেঙে গিয়েছিল হাতের পায়ের, অবভিয়াসলি অ্যাক্সিডেন্ট। তারপরে মাথাতেও চোট পেয়েছিল, কিছু স্ক্র্যাচেস ছিল এরকম। তো সে ছেলেটা প্রাণে বেঁচে গিয়েছে, কিন্তু প্যারালাইজড হয়ে গিয়েছে পুরো। প্যারালাইজড একটা দিক, লেফট দিকটা পুরো প্যারালাইজড, মানে এখনো অব্দি প্যারালাইজড। সে এখনো ঠিক হয়নি, সে বন্ধু এখনো অব্দি প্যারালাইজড। সে উঠতে পারে না হুইল চেয়ার থেকে, একটা দিক পুরো প্যারালাইজড, সে কাজ করতে পারে না। তো ওর জীবনে কত কষ্ট হয়, একটা এরকম করে জোয়ান মানুষ যদি কাজ করতে না পারে, সমাজে তো ছেলেদের নিজে কতটা কষ্ট হয়। তো এটা একটা ঘটনা। তুই বললি ওই যে ব্যাপারটা, যে ওই তোর ছবি নিতে যাচ্ছিল, আসছে না, ভিডিও নিতে আসছিল, আসছে না, তো ওইটা তো আমাদের চ্যানেলেও দেখতেই তো পাচ্ছিস হচ্ছে। তো একবার চেক করে আসি, একবার দর্শক তো একবার তাহলে চেক করে আসি একবার। তাহলে এত তো মানে ইলেকট্রনিক গ্লিচ যে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিডিও করতে লেগে। তো ঠিকঠাকই আছে আপাতত, দেখছি এখন। তো
তো আবার গল্পে ফিরে আসা যাক। তো এবার এত কিছু দেখার পর মানে স্যার কিন্তু এখন ব্যাঙ্গালোরেই আছে, স্যার কিন্তু ফেরেনি। ওর রিলেটিভরা গিয়েছে, ওর খবর নিয়েছে, ইতিমধ্যে স্যার ওকেও ফোন করেছে ওই মেয়েটাকে, স্যার বউ বেসিক্যালি এখন যে। তো ফোনও করেছে, দিয়ে বলছে এরকম ও ওইসব বলেনি যে সামনে দেখেছে বা কিছু, ও বলে ওর এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি যাও। ও গিয়ে দেখে আসে, ও গিয়ে আবার বেশি কিন্তু কথা বলছে না, ও কিন্তু গিয়ে দেখে এসছে, ওর রিলেটিভও ছিল, ওকে দেখে এসেছে এরকম। দিয়ে এসে স্যারকে জাস্ট বলেছে যে হ্যাঁ তোমার এসে কোনো প্রয়োজন নেই এখন আসার, ওদের প্রচুর রিলেটিভ আছে, টেক কেয়ার করছে, আইসিইউতে এখন আছে, এরকম খুব কোল্ড রিপ্লাই দিয়ে কিন্তু ফোনটা রেখে দেয়। মানে বেশি কথা কিন্তু হয়নি, ওই 2-3 মিনিট যে হ্যাঁ আইসিইউতে আছে, আমি দেখে এলাম, ওর রিলেটিভরা আছে, এরকম। বুঝতে পারছিস তো, মানে কথার মধ্যে কোনো ইমোশন নেই, কথাগুলো কিরকম ইমোশনলেস টাইপের। মানুষ সন্দেহ হার্টলেস টাইপের, হার্টলেস টাইপের, যে মানুষের এত কষ্ট দুঃখ কারো এরকম কোল্ড রিপ্লাই কি করে আসে, ইমোশনলেস কথাবার্তা কেন বলছে, যদিও ও কিন্তু এরকম নয়, ও কিন্তু খুব হাসি ঠাট্টা করে, মানুষের দুঃখেও নিশ্চয়ই তার একটা ইমোশন আসবে দুঃখের, তো স্বাভাবিক। তো এত কিছুর পর স্যার ওর একটা বন্ধুকে ফোন করে, সেই বন্ধুটার ব্যাকগ্রাউন্ড আবার তোকে তো বলেইছিলাম, দিগ্বিজয় চক্রবর্তী। দিগ্বিজয় চক্রবর্তী বলে ফেমাস, হ্যাঁ ফেমাস না মানে ওর বাবা দাদুরা ফেমাস, মানে তারা হ্যাঁ বংশ পরম্পরায় অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, ও দাদু তান্ত্রিক বংশ পরম্পরায় ওরা। তো ও তো এমনি চাকরি করে একটা প্রাইভেটে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে। হ্যাঁ কিন্তু যেহেতু বংশ পরম্পরায় ওরা, তাই ও জানে জিনিসগুলো, বুঝা গেছে, মহাদেবের ভক্ত। ও আবার রুদ্রাকেও বাঁধে, মানে খুবই একবারে মানে প্যাশনেটলি ফলো করে। তো ওকে ফোন করে যে দিগ্বিজয় ছিল স্যারের খুব ভালো বন্ধু, তো বলে ভাই দিগ্বিজয় মনে হচ্ছে কিছু একটা বড় কেস হয়েছে, তুই দেখ একটু। মানে আমি তো স্টান্ট এসব শুনে, ও গোটা ঘটনাটা বলে যে এরকম বললি সেই এই ঘটনাটা কি ওই যে বললি যে ফটোশুট করতে গেছিল এই ফটো পর থেকে হচ্ছে, ওর প্রায় 2-3 দিন পর থেকে এই জিনিসগুলো সব ঘটছে। আর স্যার তখন ব্যাঙ্গালোরে ক্লায়েন্টের মিটিং হ্যান্ডেল করছে। মানে বলছিস ওর বউয়ের সাথে কে একজন ঘুরে বেড়াচ্ছে বলছিস, ওর মতোই দেখতে, সম্পূর্ণ ওর মতোই জামা কাপড়, ওর মতোই দেখতে, ওর মতোই সবকিছু, কপি পেস্ট। কিন্তু ও না, ফটোতেও তাকে আবার ক্যাপচার করা যাচ্ছে না, ও না, ও তো ব্যাঙ্গালোরে। হ্যাঁ। তো এবার দিগ্বিজয় বলে ঠিক আছে আমি দেখছি। তো দিগ্বিজয় ওই মেয়েটার বাড়িতে যায়, দিয়ে বলে যে ও কোথায় এখন। তো ও বলে ও তো দেখা করতে গিয়েছে একটা মানে এক জায়গার নাম বলে, ওর মা সম্ভবত স্যার শাশুড়ি, বলে ও তো দেখা করতে গিয়েছে প্রকাশের সঙ্গে। তো ও বলে প্রকাশের সঙ্গে দেখা করতে গিয়েছে ব্যাঙ্গালোরে, দিয়ে বলছে না না ও তো ব্যাঙ্গালোরে নেই, ও তো এখানেই আছে। ওরা খুব স্বাভাবিকভাবে বলছে ও এখানেই আছে, দেখা করছে প্রতিদিন। দিয়ে বলছে আচ্ছা কোথায়, দিয়ে একটা অ্যাড্রেস বলে, বলে এখানে গিয়েছে দেখা করতে সামথিং, সেটা ও কোনো একটা রেস্টুরেন্টের বা সামথিং কিছু। তো ওখানে চলে যায়, ফিরে যে দেখে ওখানে যে গিয়ে দেখি কি অবস্থা। তো ওখানে গিয়ে জাস্ট ও মানে এন্টার করছে, মানে রেস্টুরেন্টে এন্টার করছে, ও দরজার কাছে দাঁড়িয়ে আছে দিগ্বিজয়। আর ভেতরে ও কি দেখছে যে প্রকাশ আর ইয়ে বসে আছে সামনাসামনি, দুটো টেবিলে বসে আছে, ও দুজনের হাতে কফির মাঠ দুজনের হাতে। এমন নয় যে ইলিউশনে দেখছে, ইলিউশন হলে কফির মুখ নিশ্চয় দেখতে হবে না। তো ওই সেম জিনিস ওর সাথে হয় দিগ্বিজয়ের সাথে। ও জাস্ট এইভাবে তাকায় ওর দিকে, একটা খুব কোল্ড স্মাইল করে, যে প্রকাশ যাকে বলছি, যাকে চারিদিকে দেখা যাচ্ছে খুবই কোল্ড স্মাইল। ওকে কোল্ড স্মাইল যে বলছিস করছে, তো ওকে ওই তারপরেও কি দেখা গেছিল নাকি? আর মানে দিগ্বিজয় তো দেখতে পেয়েছিল, আবার ওই যে বন্ধুটা প্যারালাইজ হয়ে পড়ে গেল না তখনও পেয়েছিল, ওই যখন হাসছিল বললি তখনও কি দেখতে পাচ্ছে ওকে? ও তো দেখতে পেয়েছে, কন্টিনিউ দেখতে পাচ্ছে নাকি আর দেখতে পাইনি এরকম? মেয়েটা হয়তো দেখতে পায়নি দিগ্বিজয়কে, কিন্তু ও কিন্তু দেখতে পেয়েছে দিগ্বিজয়কে, দিগ্বিজয় ওকেও দেখতে পেয়েছে, ও দিগ্বিজয়কেও দেখতে পেয়েছে। তো দিগ্বিজয় সঙ্গে সঙ্গে মানে এটা কন্টিনিউ দেখতে পাচ্ছে, তো ওকে গিয়ে কিছু বলেনি? মানে কিছু বলবে ওখানে গিয়ে, ওখানে বললে তো কেস হয়ে যাবে, তুই বুঝতে পারছিস তো। মানে দিগ্বিজয় তো বুঝে গিয়েছে যে ভাই যাই হোক মানুষ না, দিগ্বিজয় তো জানিস কিছু বংশ পরম্পরায় কিছু পাওয়ার আছে, ও বুঝতে পারে সব কিছু। তো দিগ্বিজয় সঙ্গে সঙ্গে একটা অন্য জায়গায় গিয়ে ফোন করে যে প্রকাশ তুই তাড়াতাড়ি ফের, বড় কিছু করতে চলেছে 24 ঘন্টার মধ্যে। যেহেতু আমি ইনভলভ হয়ে গিয়েছি আর ও যেহেতু আমাকে দেখে নিয়েছে, তাই বড় কিছু 24 ঘন্টার মধ্যেই ঘটবে। বাপরে, আর বেশি সময় আমাদের হাতে নেই। বলে কিরকম কি ঘটবে? বলছে তুই মানে তখন কি ওরা দিল্লিতেই ছিল? না, দিল্লি থেকে তো ফিরে গিয়েছে, দিল্লিতে তো ওর মাসির বাড়ি।
দিল্লিতে ওই সব ফটোশুট করে মানে বাড়িতেই এখন মানে যে ঘটনাগুলো বাড়িতেই হচ্ছে তাই তো? ঘটনাগুলো কলকাতাতেই ঘটছে। কলকাতাতে, আচ্ছা। এবার এক্স্যাক্টলি আমি জায়গাটা বলবো না, না ঠিক আছে। ওদের বাড়ি আছে তো ওখানে বলবো না আমি, তো ওখানেই ঘটছে। এবার দিগ্বিজয় বলে যেহেতু তুই আমাকে ইনভলভ করে দিয়েছিস, ও আমাকে দেখে নিয়েছে, তো আর বেশি সময় ফেলা যাবে না জিনিসটাকে, তুই তাড়াতাড়ি ব্যাঙ্গালোর থেকে ফের, ক্লায়েন্ট মিটিং ফিটিং সব ছাড়, এটা জানের দায় হয়ে গেছে, এবার তুই তাড়াতাড়ি ফের। দিয়ে ও বলছে না, জানের দায়, জানের এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস। ও বলে যে তুই তাড়াতাড়ি ফের। ও বলছে না আমি বুঝতে পারছি ব্যাপারটা, বলছে আমি অকিনের ব্যাপারটা দেখে আমি বুঝতে পারছি, বলছে আমি এখানে এমনভাবে আটকে গিয়েছি আমি যেতে পারছি না। ও এমনকি টিকিট পাচ্ছে না ফেরার। ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসতেও তো একদিনের উপরে লাগে, মানে ফ্লাইটে পৌঁছে যাবে, কিন্তু টিকিট তো পেতে হবে, ফ্লাইটের টিকিট তো অ্যাভেলেবেল নয়, অনেক আগে থেকে কাটতে হয়। ট্রেনে বাসে ফ্লাইটে কিছু টিকিট পাচ্ছে না, তো অনেক কষ্ট করে টিকিট জোগাড় করে। ও বলে আমি কালকে 9টার মধ্যে আসছি, কাল সকাল 9টার মধ্যে আমি ফিরছি। এই ঘটনাটা ঘটছে প্রায় বিকেলের দিকে, বিকেল 4টের সময় দিগ্বিজয় ফোন করে এইসব ঘটনা বলছে। ও বলছে আমি কাল 9টার মধ্যে ফিরবো, তুই জাস্ট ওয়েট করে যা, প্রথম ফ্লাইটে আমি ফিরছি। দিগ্বিজয় বলে তাড়াতাড়ি ফের, আর আমি এদিকে দেখছি কি করা যায়, কারণ এদিকে অবস্থা হাতের বাইরে, মানে অনেক কিছু হয়ে যাবে আর বেশিক্ষণ আর ফেলে রাখবে না। তো ওই মেয়েটা জাস্ট এবার রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছে, দিগ্বিজয় কিন্তু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনেকটা 100 মিটার মতো দূরে। মেয়েটা আসছে, তো মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে তোমার সাথে প্রকাশ করে, ও তো ছিল, অপেক্ষা ছিল। ও বলে না, ও একটু গেল, ওর একটু কাজ আছে, তো ও বেরিয়ে গেল, আমাকে বললো বাড়ি চলে যেতে। এবার দিগ্বিজয় তো বুঝতে পারছে আমার কাছে আসতে পারছে না, যেহেতু বললাম না রুদ্রাক্ষ থাকে ওর কাছে অল টাইম পাওয়ার আছে, তো ওর কাছে কোনোটাই ঘেঁচবে না। তো ও বলে ঠিক আছে তুমি আমার সাথে আমার বাড়ি চলো, কিছু কথা আছে। মেয়েটাকে বলে, তো মেয়েটাকে নিয়ে যায়, মেয়েটাকে ওর বাড়ি নিয়ে যায়, দিগ্বিজয় কথা বলছে। তো ওই প্রকাশ স্যারের বউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রকাশ স্যারের বউ। তো দিগ্বিজয় এবার বলে যে ওর সাথে কথা বলে বুঝতে পারে ও বেসিক্যালি হিপনোটাইজড অবস্থায় আছে। মেয়েটা ও কিন্তু পুরো কমপ্লিট সেন্সে নেই, ও কাজ করছে, কথা বলছে, দেখছে, করছে সবই, কিন্তু ও কিন্তু মানে একটু হিপনোটাইজ স্টেটে আছে, ইলিউশন টাইপের, ওর সামনে ইলিউশনই তো ক্রিয়েট করছে, তো ওইরকম টাইপের আছে, স্টেটে আছে। তো ও দেখছে যে আমি সবকিছু বললেও বুঝতে পারবে না। তো এরকম ওর বাবা মাকে জিনিসগুলো জানায় দিগ্বিজয়, বলে এরকম এরকম ঘটনা, আপনারা আমার বাড়িতে আসুন, এই মুহূর্তে আপনাদের বাড়ি সেফ না, কেউই সেফ না, আপনি তাড়াতাড়ি আমার এখানে আসুন। তো ওরা সব তাড়াতাড়ি করে ওর বাড়িতে যায়। দিগ্বিজয় সঙ্গে সঙ্গে মানে ওকে নিয়ে যজ্ঞে বসে যায়। এবার যজ্ঞে বসানো যাচ্ছে না, দিগ্বিজয় ওর বাড়ির লোককে ডাকে, ওর দিদিকে, ওর সামথিং কোনো বান্ধবীকে, কোনো বন্ধুকে, সবাইকে ডেকে জোর করে ওকে পুরো বেঁধে বসাতে হয় মেয়েটাকে একটা পিলারের সঙ্গে বেঁধে, পিলারের সঙ্গে একটা দড়ি দিয়ে বেঁধে ওকে বসাতে হয়। এত দূর মানে যাচ্ছে, প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে তখন, বলছে না বসবো না, এরকম মানে ওর মধ্যে কিছু মানে আর কি এন্টিটি এসেছিল, আই গেস ইলিউশন ক্রিয়েট করছে না, ওর মধ্যে হয়তো নেই কিন্তু ওর সঙ্গে অ্যাটাচড হয়ে আছে। কিন্তু যে জিনিসগুলো সবাই দেখতে পাচ্ছে ওটা দিগ্বিজয় দেখেছে, ও দেখেছে, অ্যাটাচড হয়ে আছে, মানে এমনকি ওর একজন বান্ধবীও জিনিসটা লক্ষ্য করেছে, ও অতটা খেয়াল করেনি বাট দেখেছে, কোথাও যেতে, কোনো দোকানে যেতে বা ঘুরতে, ও দেখেছে, জিনিসটা লক্ষ্য করেছে। তো এবার ঘটনাটা হচ্ছে কি যে ও তো যজ্ঞে বসে যায় ওরকম করে বেঁধে লোক ফোক নিয়ে, এমনকি দিগ্বিজয় ওর দাদু তখন বেঁচে ছিল, এখন হয়তো বেঁচে নেই, বাট দিগ্বিজয় দাদু তখন বেঁচে ছিল। তো দিগ্বিজয় দাদুকেও ডাকে যে আমি একা হয়তো হ্যান্ডেল করতে পারবো না, দাদু তুমিও আসো। এরকম ওরা যজ্ঞ শুরু করে। প্রায় এটা কিন্তু সন্ধ্যেবেলায় হচ্ছে, তখনও কিন্তু ফেরেনি প্রকাশ স্যার। তো এইসব ঘটনা নাকি গোটা রাত চলে, সবাই বসে আছে, যজ্ঞ চলছে, মন্ত্রপাঠ চলছে, দিগ্বিজয়ের দাদু সেখানে আছে, ভয়ঙ্কর রকম জিনিসপত্র হচ্ছে। তো দেখে নেয় আবার বাধা কন্টিনিউয়াস বাধা পড়ে যাচ্ছে। তো এবার সকাল হয়ে যায়, দিগ্বিজয়ের মানে প্রকাশ স্যারের আসার কথা ছিল 9টায়, ও তোর ফেরে কি যে ওই 9:30 10টার মধ্যে ফিরে আসে। ততক্ষণে ও কিন্তু মেয়েটা আনকনসিয়াস, ওকে জ্ঞান নেই। ওইসব যোগ্য হওয়ার পর বহু কাণ্ড হয়েছে, ঘরে বসিয়ে রেখেছে, ঘরে 2টো লোককে পাহারায় বসিয়েছে, ওই মেয়েটার মা, ওই মেয়েটার বাবা, আর প্লাস ওর যে বান্ধবীটাকে ডেকেছিল, 3জন ঘরে পাহারায় আছে, ওর ওপর নজর রাখছে লাগাতার বসে, এতটা সিরিয়াস কেস। দিগ্বিজয় তো বলে যে তুই আসছিস, রাস্তায় সাবধানে আয়, তাহলে ওর সাথেও কিছু হতে পারে, তুইও কিন্তু টার্গেটে আছিস, আমিও আছি, তুইও আছিস। তো এবার ঘটনাটা কি হয় যে ও চলে আসে, ফিরে স্বাভাবিকভাবে ফিরে চলে আসে, মানে ওর কিছু হয়নি।
হুম ফিরে আসার পরে ঘটনা জানানো হয়, যে বলে ভাই তুই খুব একটুর জন্য বেঁচে গিয়েছিস, আর তুই কপাল ভালো তুই আর কাউকে না জানিয়ে আমাকে জানিয়েছিস। হুম। এই জিনিস যদি অন্য কারো হাতে পড়তো তুইও বাঁচতিস না, ও বাঁচত না, ও বাঁচতো না, ও তো বাঁচতোই না। ওর তো পুরো মানে 24 ঘন্টার মধ্যে ওকে মেরে দেওয়ার ব্যবস্থা করেছিল। 24 ঘন্টাতে তারপরে শেষ গল্প। ইয়ের পর ওই যজ্ঞ হলো, তারপর কত কাণ্ড করার পর ও যাই হোক প্রাণে বেঁচে যায়। তারপর ঘুম থেকে উঠে ওকে জিজ্ঞাসা করে যে প্রকাশ যে এইসব হচ্ছে তোমার সাথে, তুমি দেখছো তো তুমি আমাকে জানাচ্ছ না? আমি তো ব্যাঙ্গালোর থেকে এমন নয় যে কথা বলিনি। ও বলছে আমার তো দিল্লি থেকে ফিরে কিছু মনেই নেই, আমি রাত্রে ঘুমিয়েছিলাম। বলছে তার সকালে রাতে ঘুমানোর পর থেকে আমার কোনো মেমারি নেই। প্রকাশ স্যারের মেয়েটার আছে। বলছে আমার কোনো মেমারি নেই যে আমি তোমায় কি বলবো। বলছে তুমি তো আমাকে রিপ্লাই না আমি বলছি কথা বলেছো, কিন্তু রিপ্লাই গুলো করছিল ঠিকই, তুমি তো বলেছো কথা। না আমি বলছি ওই যেটা বললি ওই যে ফটোশুটের ব্যাপারটা, তারপর থেকেই তো এসব হচ্ছে। তো হ্যাঁ, ঘুরতে যাওয়ার পর থেকে তো ইয়া কিছু বুঝতে পারেনি, মানে ওই প্রকাশ স্যারও কিছু বুঝতে পারেনি। ও তো ব্যাঙ্গালোরে আছে, ও তো বুঝতে পেরেছে বলেই দিগ্বিজয়কে এর মধ্যে ঢুকিয়েছে। আর কাউকে না ঢুকিয়ে কিন্তু দিগ্বিজয়কে বলেছে, ওর মনে করলে অন্য কাউকে বলতে পারতো, যেহেতু ও জানে ওর কিছু পাওয়ার আছে, সুপার ন্যাচারাল পাওয়ার, সেই জন্য ওকেই অ্যাপ্রোচটা করেছে যে বাঁচাতে পারলে তুই পারবি, এই জিনিস নর্মাল তো মনে হচ্ছে না। তো ওই যেটা বললাম আর কি, ওই ফোর্টের ব্যাপারটা, ফিরোজ শাহ কোটলা ফোর্টের, তো ওটা তো মানে গুগলেও আছে, তুই দেখলি তো? ওটা দিগ্বিজয় বলেছিল ওদেরকে যে তোরা এটা কোথায় গিয়েছিস, এইসব জায়গায় কেউ যায়? হ্যাঁ তুই তো গুগলেও, মানে আমরা তো গুগলেও চেক করলাম, হ্যাঁ দেখলাম যে সত্যি ওটা সবাই বলে ওয়ান্টেড আর জিনের প্রেজেন্স আছে। অনেক কিছু থাকতে পারে, জিন বল বা এন্টিটি বল, পিশাচ বল, বা উত্তর ভারতের ছাড়াও কিছু বলেন। তো আর কি রূপ বদলে চলে আসছে, ম্যানিপুলেট করছে, ইলিউশন ক্রিয়েট করছে, দিয়ে শেষ পর্যন্ত যখন দেখছে গেম হাতের বাইরে মেরেও দিচ্ছে। সেইবারে দিগ্বিজয় ছিল বলে প্রাণে বেঁচে যায়। কিন্তু তো আমি তো মানে বলবো যে এইসব জায়গায় মানে একটু নিজেদের ইন্টারেস্টে থাকতে পারে, আপনার অ্যাভয়েড করে চলুন আর কি। তো রয়্যাল ফিল নেওয়ার জন্য ওখানে ফটোশুট করছে, কিন্তু পরবর্তীকালে যে ঝামেলা হচ্ছে তো মেটার না। কপাল খুব ভালো ছিল যে দিগ্বিজয় পেরেছে, এটা হতে পারতো নাও পারতে পারতো। এমনকি যজ্ঞর মাঝে অনেক সমস্যা হয়েছে, দিগ্বিজয়কেও থ্রেট এসেছে এরকম, দিগ্বিজয়ও শুনতে পেয়েছে এরকম শব্দ যজ্ঞের মাঝে, তোকেও ছাড়বো না। তাই এত এরকম শব্দ শুনতে পেয়েছে দিগ্বিজয়ের দাদু, যে তোদেরকেও ছাড়বো না। এত ডেঞ্জারাস, মানে ওই তার মানে যে এন্টিটা ছিল ওটা খুব পাওয়ারফুল, ভয়ঙ্কর পাওয়ারফুল। ওরা বংশ পরম্পরায় ওরকম ব্যাকগ্রাউন্ড বলেই হয়তো পেরেছে সামলাতে, অন্য কেউ হলে পারতো না। তো এখন যাই হোক প্রাণে বেঁচে গিয়েছে, ভালো আছে এখন সবাই সব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যে প্যারালাইজ হয়েছে সে তার ওই অবস্থায়, সে ছাড়া মোটামুটি সবাই ভালোই আছে। সে মাঝখানে পড়ে কিছু জিনিস দেখে সামলাতে পারেনি, দিগ্বিজয়ের সঙ্গে হতো যদি না ওর ওই রকম ব্যাকগ্রাউন্ড থাকে। ও তো পাওয়ারফুল, কারণ ওর দিকে তাকিয়েও কিন্তু হেসেছিল, তোকেও দেখে নেবো, মানে এটার মানে কি তোকেও দেখে নেবো, কাউকে ছাড়বো না। তো দর্শক এই ছিল আজকের ঘটনা। তো